ছাত্রছাত্রীরা, আমি সত্যজিৎ হালদার। ওয়েলকাম টু মাই চ্যানেল সত্যজিৎ স্টাডি পয়েন্টে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, সেকেন্ড সেমিস্টার পড়া এবার আমরা শুরু করব। তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব সেটা হলো বাংলা ব্যাকরণ, সমাস। তো অনেক স্যার ম্যাডামদের মুখে আমরা বলতে শুনেছি যে সমাস করতে নাকি 6 মাস টাইম যায় সমাস শিখতে। কিন্তু কিভাবে সহজে সমাজটা শেখা যায়, সমাজ আমরা কিভাবে শিখব যাতে পরবর্তীকালে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়, সেই সম্পর্কে আজকের আমরা ভিডিওতে আলোচনা করব, যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি কিভাবে সহজে সমাজ শেখা যায়। তো দেখো, আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাস। প্রথমে আমরা জানবো এই সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ হলো সংক্ষিপ্তকরণ। কি বললাম না, সমাস শব্দের অর্থ হলো সংক্ষিপ্তকরণ। এটা পরীক্ষায় খুব দেয় যে সমাস শব্দের অর্থ কি। এছাড়াও এর সঙ্গে পরীক্ষায় আরেকটা ছোট প্রশ্ন দিয়ে দেয়, যেটা হলো সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি বা ব্যুৎপত্তি কি। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম, অস, যোগ, অ। এটা হলো সমাস শব্দের ব্যুৎপত্তি আর এটা হলো সমাস শব্দের অর্থ। এবারে আমরা জানবো যে সমাস কাকে বলে। পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। আবার বলছি, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি যে সমাস কাকে বলে। কিভাবে দুটো বা তার বেশি পদ একটা পদে পরিণত হয়, হয়ে সমাস হয়, সেটা আমরা দেখব। দেখো, মনে করো একটা শব্দ লাল ফুল, এইটাকে আমরা বিশ্লেষণ করলে পাবো লাল যে ফুল। লাল যে ফুল সমান সমান লাল ফুল। এখানে দেখো দুটো পদ রয়েছে, লাল এবং ফুল, এই দুটো পদ মিলে গিয়ে একটা পদে পরিণত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে সমাস। এবং দেখো, আমি প্রথমে বলেছি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ। কেন সংক্ষিপ্তকরণ? এবারে দেখো, এখানে দুটো পদ মিলে গিয়ে একটা পদে পরিণত হয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত হয়েছে, এই জন্য এটাকে বলা হবে যে সমাস শব্দের অর্থ সংক্ষিপ্তকরণ। তাহলে আবার বলছি, সমাস শব্দের অর্থ হলো সংক্ষিপ্তকরণ। সমাস শব্দের ব্যুৎপত্তি কি না, সম পূর্বক অস যোগ অ। এবং সমাস কাকে বলে না, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। অর্থ সম্পর্কযুক্ত কিন্তু হতে হবে, অর্থ সম্পর্কযুক্ত যদি না হয় তাহলে কিন্তু হবে না। এবারে দেখো, সমাস করতে হলে আমাদের কতকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। সেগুলো কি কি? সেগুলো রয়েছে, এক নম্বরে রয়েছে সমস্যমান পদ। সমস্যমান পদ, তারপর রয়েছে পূর্বপদ ও পরপদ, তারপর রয়েছে সমাসবদ্ধ পদ, বা এটাকে বলা হয় সমস্ত পদ, তারপর রয়েছে ব্যাসবাক্য, এটার অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তো প্রথমে আমরা জানবো যে সমস্যমান পদ কাকে বলে। যে পদগুলির দ্বারা সমাস করা হয় সেই পদগুলিকে বলা হয়েছে সমস্যমান পদ।
আবার বলছি, যে পদগুলির দ্বারা সমাস করা হয় সেই পদগুলিকে বলা হয়েছে সমসমান পদ। যেমন দেখো এখানে এই দুটো পদ দিয়ে সমাস করা হয়েছে, সুতরাং এই দুটো পদকে আমরা বলবো হচ্ছে সমসমান পদ হয়েছে। এবারে দেখো পরে রয়েছে পূর্বপদ এবং পরপদ। এই সমসমান পদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। তাহলে পূর্বপদ কাকে বলবো আর পরপদ কাকে বলবো, বা পূর্বপদ ও পরপদটা কি? পূর্ব মানে কি আমরা জানি আগে, এবং পর মানে শেষে বা পরে। তাহলে পূর্বপদ এবং পরপদ কাকে বলবো না, সমসমান পদের প্রথমে যে পদটা থাকবে তাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ, এবং সমসমান পদের শেষে যে পদটা থাকবে তাকে আমরা বলবো হচ্ছে পরপদ। বোঝা গেল? এবারে দেখো আমরা পরে যেটা জানবো যে সমাসবদ্ধ পদ কাকে বলে। তাহলে সমাসবদ্ধ পদ কাকে বলবো না, এই সমসমান পদগুলো মিলিত হয়ে যে পদটা গঠন করে তাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আবার বলছি, তাহলে সমাসবদ্ধ পদ কাকে বলবো না, সমসমান পদগুলো মিলিত হয়ে যে পদটা গঠন করে তাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এবারে দেখো সেই যে ভাগটা রয়েছে যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য কাকে বলবো না, এই সমাসবদ্ধ পদটাকে বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আমরা কাকে বলবো না, সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে আমরা বলবো হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তোমরা অন্যভাবেও বলতে পারো, কিভাবে বলবে এটাকে বলতে পারতো যে বাক্যের দ্বারা এই সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আবার বলছি, যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তো এই পর্যন্ত আমরা কি জানলাম যে সমাস শব্দের অর্থ কি, সমাস শব্দের ব্যুৎপত্তি কি, আমরা একটা উদাহরণ দিয়ে জানলাম যে সমাস কাকে বলে, এবং সমাস করতে গেলে সমাস সম্পর্কিত কয়েকটা পরিভাষা সম্পর্কে আমাদের জানা আবশ্যক। সেই বিষয়গুলো কি কি না, এক নম্বর হচ্ছে সমসমান পদ, তারপরে হচ্ছে পূর্বপদ ও পরপদ, পরে রয়েছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, আর একটা রয়েছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এবারে রয়েছে সমাসের শ্রেণী বিভাগ। সমাসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, এবং প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা জানবো। সমাসকে সাধারণত 9টা ভাগে ভাগ করা হয়, অনেক বইতে 8টাও পাবে তোমরা, কিন্তু সাধারণত সমাসকে 9টা ভাগে ভাগ করা হয়। সেই 9টা ভাগগুলো কি কি দেখবো আমরা। দেখো দেখো 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 নম্বর কর্মধারয়, 3 নম্বর তৎপুরুষ, 4 নম্বর বহুব্রীহি, 5 নম্বর দ্বিগু সমাস, 6 নম্বর নিত্য সমাস, 7 নম্বর অব্যয়ীভাব সমাস, 8 নম্বর বাক্যাশ্রয়ী সমাস, এবং 9 নম্বর রয়েছে অলোপ সমাস। এবারে দেখো প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা আলোচনা করব কাকে বলে এবং উদাহরণ দেব। প্রথমে আমরা এই 4টে ভাগ সম্পর্কে আলোচনা করব, যে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস
এবং বহুব্রীহি সমাস। আমরা একটা ছকের সাহায্যে বোঝার চেষ্টা করব যে সমাসগুলো কাকে বলে এবং উদাহরণ কি কি হতে পারে। দেখো একটা আমি তোমাদের এখানে লিখছি। প্রথমে নাম, পূর্বপদ, পরপদ আর অন্য অর্থ। হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ আর বহুব্রীহি। হয়েছে। এবারে দেখো আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সমাজ তোমাদের কাছে খুবই একটা সহজ ব্যাপারে পরিণত হবে। খুব সহজে তোমরা সমাজটা শিখতে পারবে। দেখো দ্বন্দ্ব সমাস এখানে দেখো দেওয়া রয়েছে, রাইট চিহ্ন দেওয়া রয়েছে, মানে কি এর অর্থ থাকবে বা প্রাধান্য পাবে বা গুরুত্ব পাবে, এবং ক্রস চিহ্ন দেওয়া রয়েছে মানে এর অর্থ গুরুত্ব পাবে না। তাহলে আমাদের কিন্তু সংজ্ঞা মনে রাখবো আমরা এই ছকটার সাহায্যে। কাকে বলে দেখো খুবই সহজ, এক্সট্রা করে আমাদের আর পড়তে হবে না। দেখো কিরকম ভাবে না দ্বন্দ্ব সমাস কাকে বলে, দেখো উপরে নাম দেওয়া রয়েছে, এগুলো সমাসের নাম রয়েছে কোন কোন সমাস। তারপর রয়েছে দেখো পূর্বপদ, তারপর রয়েছে পরপদ, তারপর রয়েছে অন্য অর্থ। আমরা পূর্বপদ পরপদ আগে জেনেছি। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলবো না যে সমাসের পূর্বপদের ঠিক চিহ্ন দেওয়া রয়েছে, এখানেও পরপদে ঠিক চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে কাকে বলবো যে সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে এবং পরপদেরও অর্থ প্রাধান্য পাবে কিন্তু অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে না, তাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। আবার বলছি, যে সমাসের পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে বা গুরুত্ব পাবে কিন্তু অন্য কোনো অর্থ গুরুত্ব পাবে না, তাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। বোঝা গেল। এবারে দেখো উদাহরণ দিই, দ্বন্দ্ব সমাসের উদাহরণ কি। দেখে একটা সমাসবদ্ধ পদ বাবা মা, এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, এটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো বাবা ও মা, বাবা ও মা। হ্যালো, তাহলে দেখো এই বাবা মা একটা ছিল, আমরা বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে ব্যাস বাক্য পেয়েছি বাবা ও মা। এবারে দ্বন্দ্ব সমাস কাকে বলে না যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পাবে কিন্তু অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে না। তাহলে এখানে পূর্বপদ কোনটা বাবা এবং পরপদ কোনটা বাবা, পরপদ হলো মা। তাহলে দেখো একটাকে বাদ দিই, যদি পূর্বপদ বাদ দিই, পূর্বপদের অর্থ যদি প্রাধান্য না পায় তাহলে মাকে দিয়ে আমি বাবা মা উভয়কে বোঝাতে পারবো না। আবার দেখো যদি মাটা বাদ দিলাম, শুধু বাবাকে দিয়ে বাবা মা উভয় পদের অর্থ বোঝাতে পারবো না। তাহলে এখানে দেখো একটা পদকে বাদ দিয়ে আর একটা পদের অর্থ বোঝানো সম্ভব নয়। সুতরাং দুটো পদেরই অর্থের প্রাধান্য রয়েছে বা গুরুত্ব রয়েছে, এই জন্য এই সমাসটাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। বোঝা গেল। তাহলে দেখো অনুরূপ ভাবে তোমরা বলতে পারো ছেলে মেয়ে, ছেলে ও মেয়ে, ছাত্র ছাত্রী, ছাত্র ছাত্রী, জলস্থল, জলস্থল ইত্যাদি হতে পারে। এবারে দেখো পরের যে সমাস কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস কাকে বলবো, দেখো এইটার মাধ্যমে তোমরা
বলতে পারবে যে কর্মধারয় সমাস কাকে বলবো। যে সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে, অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে না, তাকে আমরা বলবো হচ্ছে কর্মধারয় সমাস। আবার বলছি দেখো, যে সমাসে পূর্বপদে অর্থ প্রাধান্য পাবে না, পরপদে অর্থ প্রাধান্য পাবে কিন্তু অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে না, তাকে আমরা বলবো হচ্ছে কর্মধারয় সমাস। অনুরূপভাবে দেখো তৎপুরুষ সমাসও, যে সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না বা গুরুত্ব পাবে না, পরপদেরও অর্থ গুরুত্ব পাবে না কিন্তু অন্য কোনো অর্থ গুরুত্ব পাবে না, তাকে আমরা কি বলবো? তৎপুরুষ সমাস। আবার বলছি, যে সমাসের পূর্বপদের অর্থ গুরুত্ব পাবে না, পরপদের অর্থ গুরুত্ব পাবে কিন্তু অন্য কোনো অর্থ গুরুত্ব পাবে না, তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। এবারে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো দুটো সমাসেরই একই রয়েছে, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস, দুটো সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে, অন্য কোনো অর্থ প্রাধান্য পাবে না, তাকে আমরা বলবো হচ্ছে কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। তাহলে আমরা চিনবো কিভাবে? তোমরা বলতে পারো স্যার তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা কর্মধারয় সমাস আর কোনটা তৎপুরুষ সমাস? বোঝার একটা উপায় রয়েছে। উপায়টা কি দেখো, আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। দুটো উদাহরণ দেবো দেখো। একটা হচ্ছে উপরে আমরা দিয়েছিলাম মনে করো লাল ফুল, এইটাকে বিশ্লেষণ করলে আমরা কি পেয়েছিলাম? লাল যে ফুল। আর একটা আমি দিলাম দেখো গাছ পাকা, এইটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? গাছে পাকা। দেখো একটা কর্মধারয় সমাসে রয়েছে, এটাকে রয়েছে কর্মধারয় সমাস আর এটা রয়েছে তৎপুরুষ সমাস। তাহলে আমরা বুঝবো কিভাবে? দেখো এটা প্রথমে লাল ফুল, লাল যে ফুল, তাহলে এখানে পূর্বপদ কোনটা? লাল, এবং পরপদ কোনটা? ফুল। তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পেয়েছে? না পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। কেন? না ফুল যে কোনো রঙেরই হতে পারে, লাল হতে পারে, সাদা হতে পারে, নীল হতে পারে, কিন্তু তার মূল অর্থটা হচ্ছে ফুল। এছাড়াও দেখো গাছ পাকা, এটাকে বিশ্লেষণ করে পেয়েছি আমরা গাছে পাকা, পূর্বপদ গাছে এবং পরপদ হচ্ছে পাকা। মূল অর্থ কোনটা? মূল অর্থ হচ্ছে পাকা, সে যে কোনো ভাবে পাকতে পারে। এবারে দেখো তাহলে দুটোই পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, অন্য কোনো অর্থ প্রাধান্য পায়নি, পূর্বপদেরও অর্থ প্রাধান্য পায়নি। তাহলে আমরা এটা কর্মধারয় সমাস আর এটা তৎপুরুষ সমাস কেন? আমি তো বলতে পারি যে এটা তৎপুরুষ সমাস এটা কর্মধারয় সমাস, কিন্তু না আমি বলতে পারবো না, তোমরাও বলবে না। কেন? দেখো একটা পার্থক্য রয়েছে, বোঝা যাবে। দেখো এখানে ছিল পূর্বপদ লাল, এখানেও রয়েছে পূর্বপদ লাল, এখানে ছিল পরপদ ফুল, এখানে রয়েছে পরপদ ফুল, কিন্তু দেখো পূর্বপদ যা ছিল তাই রয়েছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। পরপদে দেখো যা ছিল তাই রয়েছে, কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তাহলে এবার নিচেরটা দেখি, নিচেরটা দেখো এখানে গাছে ছিল পূর্বপদ, কিন্তু এখানে এসে দেখো হয়েছে গাছ। তার মানে কি? এখানে বিভক্তি, প্রথম সেমিস্টারে তোমরা পড়েছো কারকে, বিভক্তি কিন্তু লোপ পেয়েছে। দেখো পরপদ, দেখো পরপদ পাকা ছিল, পাকা আছে। তাহলে কর্মধারয়ের সঙ্গে কর্মধারয় সমাসের সঙ্গে তৎপুরুষ সমাসের পার্থক্যটা কোথায়? বোঝার উপায় একটা রয়েছে, যেটা উভয় সমাসের কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু আমরা চেনার উপায় কি? না তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তিটা সমাসবদ্ধ হওয়ার পরে লোপ পাবে। এটাই হচ্ছে একমাত্র বোঝার উপায় বা নিয়ম বা সূত্র বলতে পারো। তাহলে তৎপুরুষ সমাস আমরা কাকে বলবো? না যে সমাসের পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্বপদের বিভক্তি লোপ পাবে, তাকে আমরা বলবো হচ্ছে তৎপুরুষ সমাস। এবারে দেখো আর একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো অকাল বোধন, তাহলে এটা কি হবে? অকালে বোধন। অকালে বোধন, অকাল বোধন, তাহলে এখানে অকালে ছিল, এখানে হয়ে গেছে অকাল, এখানেও দেখো বিভক্তি লোপ পেয়েছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে তৎপুরুষ সমাস। বুঝা গেল? এবারে দেখো 4 নম্বর যে ভাগটা রয়েছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কাকে বলে?
দেখো এই সূত্রের সাহায্যে আমরা দেখব যে সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না, কিন্তু অন্য একটা অর্থ প্রাধান্য পাবে, তাকে আমরা বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। উপরে তিনটে সমাস আমরা দেখেছি, তিনটে সমাস হয় পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তা নাহলে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। কিন্তু এই প্রথমে আমরা দেখছি যে দুটো পদেরই, পূর্বপদ এবং পরপদ দুটো পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে না, অন্য একটা অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে দুটো পদের অর্থ যখন প্রাধান্য পাবে না, অন্য একটা অর্থ প্রাধান্য পাবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। উদাহরণ দিলে তোমাদের কাছে দেখবে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যেমন দেখো একটা উদাহরণ, দশানন, এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? 10 আনন যার, কার না? রাবণের। 10 আনন শব্দের অর্থ হলো মাথা, যার। তাহলে কার 10টা মাথা? 10টা মাথা আমরা সবাই জানি রাবণের। তাহলে এইখানে পূর্বপদ কোনটা? 10, পরপদ কোনটা? আনন। দেখো 10-এরও অর্থ গুরুত্ব পায়নি, মাথারও অর্থ গুরুত্ব পায়নি, অন্য একটা অর্থ গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে রাবণ। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে বহুব্রীহি সমাস আমরা কাকে বলবো? না, যে সমাসের পূর্বপদ নয় এবং পরপদ নয়, অন্য একটা অর্থ প্রাধান্য পাবে, তাকে আমরা বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। আরো একটা উদাহরণ দেখো, নীলকণ্ঠ। নীলকণ্ঠ কাকে বলবো? না, নীলকণ্ঠ যার। লিখছি দেখো, নীল কণ্ঠ যার, কার? শিব বা মহাদেব। দেখো এইখানে পূর্বপদ কোনটা? নীল, পরপদ কোনটা? কণ্ঠ। দেখো নীলেরও অর্থ প্রাধান্য পাচ্ছে না, কণ্ঠেরও অর্থ প্রাধান্য পাচ্ছে না, অন্য একটা অর্থ প্রাধান্য পাচ্ছে, সেটা হলো শিব। তাই এটাকে আমরা বলবো হচ্ছে বহুব্রীহি সমাস। বোঝা গেল? বেশ, তাহলে দেখো পরবর্তী যে সমাসগুলো রয়েছে সেইগুলো আমরা দেখব। পরবর্তী ভাগ কি রয়েছে? পরবর্তী ভাগ রয়েছে দ্বিগু। পরবর্তী ভাগ কি রয়েছে? পরবর্তী ভাগ রয়েছে হচ্ছে 5 নম্বর, দ্বিগু সমাস। দ্বিগু সমাস কাকে বলবো? যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক বিশেষ্য পদ থাকবে এবং একটা সমাহার বা সমষ্টি বোঝাবে, সমষ্টি মানে কি? যোগ। সেই সমাসকে আমরা বলবো হচ্ছে দ্বিগু সমাস। আবারও বলছি, যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক একটা বিশেষ্য পদ থাকবে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, এইরকম সংখ্যাবাচক বিশেষ্য পদ থাকবে এবং একটা সমষ্টি বা সমাহার বোঝাবে, সেই সমাসকে আমরা বলবো হচ্ছে দ্বিগু সমাস। যেমন একটা উদাহরণ দেখো, 5 ফোড়ন, এইটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? না, 5 ফোড়নের সমাহার। তোমরা সমষ্টি বলতে পারো। তাহলে সমাহার মানে কি? সমষ্টি মানে যোগ, একসঙ্গে অনেকগুলো। সেটা কটা? না, সেটা হলো 5টা। তাহলে 5 ফোড়ন কাকে হলো? না, 5টা ফোড়ন যেটা যোগ করা থাকবে। তাহলে কি হলো? আমি দ্বিগু সমাস কাকে বলে বলেছি? না, যে সমাসের পূর্বপদ, এখানে পূর্বপদ কোনটা? 5 এবং পরপদ কোনটা? ফোড়ন। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষ্য পদ থাকবে এবং একটা সমাহার বোঝাবে বা সমষ্টি বোঝাবে, তাকে আমরা বলবো হচ্ছে দ্বিগু সমাস। আরো একটা উদাহরণ তোমরা বলতে পারো, চৌমাথা। দেখো চৌমাথা, চৌমাথা এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? চৌ। তোমরা কিন্তু চৌ লিখবে, চৌ মানে 4 আমরা জানি সবাই, চৌ মাথার সমাহার হয়েছে। তোমরা কিন্তু 4 লিখবে না, তোমরা লিখলে চৌ লিখবে, ব্র্যাকেটের মধ্যে তোমরা 4 দিতে পারো। যে সবসময় তোমরা এই সমাজবদ্ধ পদের পূর্বপদে যেটা থাকবে সেটা দেওয়ার চেষ্টা করবে। এবারে দেখো, তাহলে চৌমাথা,
চৌমাথাটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি না, চৌমাথার সমাহার। যেখানে চারটে মাথা একসঙ্গে মিশেছে, যুক্ত হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে চৌমাথা। তাহলে পূর্বপদ দেখো একটা সংখ্যাবাচক শব্দ পেয়েছি এবং একটা সমাহার বুঝিয়েছে, এজন্য এটাকে আমরা বলবো হচ্ছে দ্বিগু সমাস হয়েছে। এবারে দেখো 6 নম্বর যে ভাগটা, 6 নম্বর ভাগটা কি রয়েছে, নিত্য সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের কোনো ব্যাস বাক্য হয় না, যে সমাসের কোনো ব্যাস বাক্য হয় না, যদি ব্যাস বাক্য করতে হয় তাহলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাহলে তাকে বলা হয় নিত্য সমাস। আবার বলছি, যে সমাসের কোনো ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় নিত্য সমাস। যেমন উদাহরণ দেখো, যুগান্তর, এটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো হচ্ছে অন্য যুগ হয়েছে। এছাড়াও তোমরা আরো একটা উদাহরণ দেখো, গ্রামান্তর, এটাকে করলে পেতে পারো কি পাবো তাহলে, অন্য গ্রাম। তাহলে স্থানান্তর কি হবে, অন্য স্থান হবে। বেশ, এবার দেখো পরের ভাগটা রয়েছে 7 নম্বর ভাগটা কি আছে, অব্যয়ীভাব। এই অব্যয়ীভাব সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদ অব্যয় কিংবা অব্যয় স্থানীয় এবং পরপদ থাকে, তাকে আমরা বলবো হচ্ছে অব্যয়ীভাব সমাস হয়েছে। এবং সবসময় দেখবো এই পূর্বপদ যেটা অব্যয় বা অব্যয় স্থানীয়, সেই পূর্বপদেরই অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বলবো হচ্ছে অব্যয়ীভাব সমাস। যেমন দেখো অনুভাব, ভাবের যোগ্য। এবারে দেখো পরের যে ভাগটা রয়েছে বাক্যাশ্রয়ী সমাস। এই বাক্যাশ্রয়ী সমাস কাকে বলবো? যে সমাসের সমাসবদ্ধ পদের পুরো অর্থটা একটা বাক্যের মধ্যে নিহিত থাকে, তাকে আমরা বলা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। অন্যভাবে তোমরা বলতে পারো, বাক্যকে আশ্রয় করে যে সমাস হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। কিন্তু পরীক্ষায় পড়লে তোমরা কি লিখবে, যে সমাসের সমাসবদ্ধ পদের সমস্ত অর্থটাই একটা বাক্যের মধ্যে নিহিত থাকে বা বাক্য হিসাবে ধরা হয়, তাকে আমরা বলবো হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। যেমন দেখো, বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, এটাকে বিশ্লেষণ করলে হবে, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, যে প্রতিযোগিতায়। তাহলে পুরো অর্থটাই একটা বাক্যের মধ্যে ধরা হয় বা নিহিত থাকে, তাকে আমরা বলবো হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। বোঝা গিয়েছে? এবারে শেষ ভাগটা দেখো, অলোপ সমাস। অ্যাকচুয়ালি এইগুলো ঠিক সমাস নয়, এটা প্রত্যেকটা ভাগের মধ্যে আমরা ফেলতে পারি। তাহলে অলোপ সমাস দেখো, এটাকে ভাগ করলে দুটো আসে, অ আর লোপ। অ মানে হচ্ছে যা নয়, আর লোপ মানে লুপ্ত। তাহলে অলোপ মানে কি? অলোপ মানে হচ্ছে যা লুপ্ত নয়। তাহলে অলোপ সমাস কাকে বলবো? যে সমাসের সমসমান পদগুলি সমাসবদ্ধ হওয়ার পরও বা করার পরও তার কিন্তু কোনো বিভক্তির লোপ পাবে না, তাকে আমরা বলবো হচ্ছে অলোপ সমাস। অলোপ সমাস তাহলে কাকে বলবো? যে সমাসের সমসমান পদগুলি সমাসবদ্ধ করার পরও যখন কোনো বিভক্তির লোপ পায় না, তখন আমরা তাকে বলবো হচ্ছে অলোপ সমাস। যেমন দেখো, হাটে বাজারে, এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো না, পাবো হাটে ও বাজারে। দেখো এখানে হাটে ছিল, এখানেও হাটে রয়েছে, এখানে বাজারে ছিল, এখানেও বাজারে রয়েছে, অর্থাৎ বিভক্তি কিন্তু কোনো লোপ পায়নি। আগেও যা ছিল পরবর্তীকালেও তাই রয়েছে, যা ছিল তাই রয়েছে, কোনো কিছু লুপ্ত হয়নি, সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে অলোপ সমাস।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমাস কাকে বলে এবং প্রত্যেকটা ভাগের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এবারে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রত্যেকটা সমাসের শ্রেণীবিভাগ সহ আলোচনা, সেখানে উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব যে প্রত্যেকটা ভাগের শ্রেণীবিভাগের উদাহরণগুলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।